সারা দেশে গণটিকাদানের প্রথম দিন রেকর্ড ২৭ লাখেরও বেশি মানুষকে দেয়া হলো প্রথম ডোজ। বড় অংশই প্রান্তিক জনগোষ্ঠী। করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ প্রাণহানি। চট্টগ্রাম মেডিকেলে অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের কাছে জিম্মি করোনা রোগীর স্বজনরা সিরিয়াল সিস্টেম চালু করে বেশি ভাড়া আদায়ের অভিযোগ। নীতিমালা মানছে না সিন্ডিকেট। এবং বন্ধ হচ্ছে না ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপ যাত্রা। পশ্চিম সাহারা উপকূলে নৌকা ডুবে নিখোঁজ অন্তত ৪০ জন। ইতালি থেকে ২৫০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার। ভোরের সময় সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। মহামারী কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনতে গণটিকাদান কর্মসূচির প্রথম দিন সারা দেশে রেকর্ড ২৭ লাখেরও বেশি মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৩,৭৯৮ জন। যারা টিকা নিয়েছেন তাদের বড় অংশই পিছিয়ে পড়া জনগোষ্ঠী। শনিবার সকাল থেকেই মানুষের দীর্ঘ সারি। নিবন্ধন নয়, কেবল জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেই মিলছে কোভিড টিকা। কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠ পর্যায়ে বাস্তব রূপ পাওয়া বিশেষ ক্যাম্পেইন শুরুর দিনে চোখে পড়ে ব্যাপক সাড়া। সরকারের এ মহা আয়োজনের লক্ষ্য ছিল প্রান্তিক পর্যায় সহ সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনা। বাস্তবেও মিলেছে তার প্রতিফলন। ক্যাম্পেইনে টিকা নিতে আসা বড় একটি অংশই ছিল বস্তির বাসিন্দা, নিম্নবিত্ত সহ পিছিয়ে পড়া মানুষ, যাদের অনেকের কাছেই অনলাইন নিবন্ধন প্রক্রিয়া বেশ জটিল। টিকাটা নিয়ে আমার অনেক খুশি হয়েছে। মানে কোনো সিরিয়াল দেওয়া লাগছে না, কোনো রেজিস্ট্রেশন করা লাগছে না। সবাই তো রেজিস্ট্রেশন করতে পারে না, কারণ রেজিস্ট্রেশন করতে গেলে অনেক ঝামেলা হয়। দারণে বললো যে টিকা দিতে স্কুলের বগলো তাহলে টিকাটা দিয়ে পরে ডিউটির মধ্যে যাই। না ডিউটি করছি তো, ডিউটি করে মানে ঘুমাই না, চলে এসেছি। কোনো ঝামেলা হয়নি, সুন্দরভাবে করে দিচ্ছে, সহজ, খুব ভালো কাজ করছে যে গণ টিকা দিয়ে। তবে টিকা প্রত্যাশীদের ব্যাপক চাপে ফিরে যেতে হয় অনেককে। যারা ওই যে সিরিয়াল ফিল আপ করে নিয়ে নিয়েছে তো আর নিবে না। আজকে আর পাচ্ছি না, আবার কালকে সকালে ৭টা-৮টার দিকে এসে যদি সিরিয়াল পাই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে রাজধানীতে প্রতি ওয়ার্ডে একটি করে ক্যাম্পেইন কেন্দ্রের আওতায় সপ্তাহ জুড়ে চলবে টিকা কার্যক্রম। যারা আগে বিভিন্ন কেন্দ্রে নিবন্ধন করেও SMS পাননি, তারাও কেবল নিজ এলাকার ক্যাম্পেইন কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। ২৮ দিন পরে ২৯তম দিনে আবার আমরা এখানে আসব এবং আমরা আবার এখানে ক্যাম্পেইন করব। সে সময় এমনও হতে পারে যে প্রথম ডোজের জন্য একটা ক্যাম্পেইন হবে, আবার দ্বিতীয় ডোজের জন্য আরেকটা ক্যাম্পেইন হবে। আমরা এই টিকা কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে নিয়ে গেছি, ওয়ার্ড পর্যায়ে নিয়ে গেছি সচেতন করার জন্য। ১৮,০০০ কেন্দ্রে আজকে টিকা দেওয়া হচ্ছে এবং এটা চলমান প্রক্রিয়া। দিস উইল কন্টিনিউ। প্রাথমিকভাবে ক্যাম্পেইনে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের ইউনিয়ন পর্যায়ে টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে প্রান্তিক জনগোষ্ঠীর ঢল নামে। প্রথম দিনই উপচে পড়া ভিড়ে অগ্রাধিকার দেওয়া হয় বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের। সরকারের উদ্যোগের প্রশংসা করেন ভ্যাকসিন গ্রহীতারা। ব্যুরো জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দেশজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি এটি। কি বৃষ্টি আর কি দূরত্ব, সবই হার মেনেছে টিকা নিতে আসা মানুষের আগ্রহের কাছে। ভ্যাকসিন নিতে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রান্তিক জনগোষ্ঠীর ঢল নেমেছে। দেশের ইউনিয়ন পর্যায়ে সকাল থেকেই গণটিকাদান কর্মসূচিতে সাড়া দিয়ে শত শত নারী পুরুষ ভিড় করেন টিকাদান কেন্দ্রে। উপচে পড়া ভিড়ে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে অনেককেই। এখানে দাঁড়া করা হচ্ছে টিকা দিবে লাই, এখন তো 10টা টিকা জানো, তাহলে আমরা কোথায় যাবো? আমাকে টিকা নাই। তবে যারা টিকা পেয়েছেন এ উদ্যোগের প্রশংসা করেছেন তারা। টিকা নিলে কি হবে, নিলে কি হবে না, এখন ওই সমস্যা জ্ঞানটা কাটে গেছে, এই জন্য দিয়ে দিলাম। টিকা দিলাম, দিয়ে খুশি হয়েছি। আমরা খুব খুশি, আমি টিকা দিয়েছি। সুন্দর পরিবেশে টিকা দিতে পারতাছি, এতে আমরা খুবই খুশি। বিকাল ৩টা পর্যন্ত ক্যাম্পেইনের সময়সীমা থাকলেও কোনো কোনো কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই টিকাদানের লক্ষ্য পূরণ হয়ে যায়। মনে করছিলাম যে কি হয়তো বা অনেকে এটা নিতে চাইবে না, কিন্তু আমরা দেখছি মোটামুটি আমি তো মনে করছি সবাই উৎসাহ। প্রথম দিন বাদ পড়া ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের ওয়ার্ডের টিকা দেওয়া হবে ৮ ও ৯ আগস্ট। এদিন টিকা দেওয়া হবে দুর্গম ও প্রত্যন্ত এলাকায়। প্রথমে ১ কোটি টিকা দেওয়ার লক্ষ্য ঘোষণা করা হলেও তা কমিয়ে ৩২ লাখ করা হয়েছে। সকলেই যদি এই করোনা টিকা গ্রহণ করে
তাহলে এই কেবলমাত্র করোনাকে আমাদের এই মোকাবেলা করা যাবে। করোনায় আক্রান্ত ও মৃত্যু ঠেকাতে 14 কোটি নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। লাবিব হাসান, সময় সংবাদ। করোনা মহামারীতে প্রতিদিনই ঝরছে প্রাণ। একদিনে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও 261 জন। ঢাকায় একদিনে সর্বোচ্চ 101 জন মারা গেছেন। এরপরই চট্টগ্রামে 62 জনের মৃত্যু। রোগীর অতিরিক্ত চাপে শয্যা সংকটে হাসপাতালে মেঝেতেই চলছে চিকিৎসা। ব্যুরো প্রতিবেদক ও জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবিতে রিপোর্ট। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তীব্র শ্বাসকষ্ট নিয়ে বিভিন্ন হাসপাতালে ছুটছেন রোগীরা। অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক মিলছে না আইসিইউ বেড, মেঝেতে রেখেই দেয়া হচ্ছে চিকিৎসা। 24 ঘন্টায় করোনায় সর্বাধিক মারা গেছেন ঢাকা বিভাগে 101 জন। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 62 জন। এর মধ্যে কুমিল্লায় 24, চাঁদপুরে মারা গেছেন 11 জন। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় অক্সিজেন সরবরাহ ও শয্যা সংকট বেড়েই চলেছে। লাঞ্চের এফেক্ট হচ্ছে 50%। বেড নাই, সিট নাই, এখানে নিচে ফ্লোরে রাখছে। রোগীরা যদি সচেতন না হয়, আমরা যতই আইসিইউ সেবা দেই, যতই আমরা অক্সিজেন প্ল্যান দেই, আমাদের পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব হবে না। খুলনা বিভাগে করোনায় মারা গেছেন 45 জন। এর মধ্যে সবচেয়ে বেশি কুষ্টিয়ায় মারা গেছেন 10 জন। এছাড়া যশোরে 8 এবং ঝিনাইদহ, মাগুরা ও মেহেরপুরে 4 জন করে মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে 16 জন মারা গেছেন। এর মধ্যে নেত্রকোনার 6, ময়মনসিংহের 5, জামালপুরের 4 ও শিরপুরের 1 জন। বরিশাল বিভাগে করোনার ছোবলে প্রাণ ছড়েছে 12 জনের। এর মধ্যে সর্বাধিক ভোলায় 4 জন। এছাড়া বরিশালে 3, পটুয়াখালী ও ঝালকাঠিতে 2 জন করে এবং পিরোজপুরে 1 জন মারা গেছেন। আইসিইউর অবস্থা খুবই খারাপ, অক্সিজেনে খুব সংকট। এছাড়া 24 ঘন্টায় করোনায় রংপুর বিভাগে 10 জন, রাজশাহী বিভাগে 8 জন ও সিলেট বিভাগে 7 জন মারা গেছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। চট্টগ্রামে করোনা রোগীর লাশ নিয়ে চলছে অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের রমরমা ব্যবসা। স্বজনদের রীতিমতো জিম্মি করে 2-3 গুণ বেশি গলাকাটা ভাড়া নিচ্ছেন তারা। সিরিয়াল সিস্টেম চালু করে বিশেষ কায়দায় বাধ্য করাচ্ছেন বেশি দামে ভাড়া করতে। 2017 সালে বেসরকারি অ্যাম্বুলেন্স চালক মালিকদের নৈরাজ্য ঠেকাতে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ একটি নীতিমালা করলেও তা মানছে না কেউই। শফিকুল আলমের প্রতিবেদন। চট্টগ্রাম মেডিকেলে করোনায় মৃত মায়ের লাশ নিয়ে কাঁদতে কাঁদতে পাগলের মতো দিকবিদিক ঘুরছেন হোসাইন। একে তো 1 মাস ধরে মায়ের চিকিৎসার খরচ বহনে সর্বশান্ত, তার উপর দিশেহারা অ্যাম্বুলেন্সের ভাড়া শুনে। চট্টগ্রাম শহর থেকে মাত্র 40 কিলোমিটার দূরত্ব রাউজানে মায়ের লাশ নিতে অ্যাম্বুলেন্স ভাড়া 5000 টাকা, যদিও নীতিমালা অনুযায়ী ভাড়া মাত্র 2000 টাকা। অ্যাম্বুলেন্সের ভাড়া 5000 টাকা করছে আমার থেকে। আমি 3000 টাকার কথা বলছিলাম। করোনা মহামারীর এই সময়েও মানুষের দুর্বলতাকে পুঁজি করে 2-3 গুণ বেশি ভাড়া নিচ্ছে অ্যাম্বুলেন্স চালকরা। ইচ্ছে মতো গলাকাটা ভাড়ার চাপে দিশেহারা রোগীর স্বজনরা। সমানুপাত ঢাকায় উঠেছে, উঠে বের পরে এখানে আসার পরে কি করছে, সাবসিডি করছে আমাদের 3000 টাকা বাধ্য দিতে হবে। যে হারে আপনার টাকা আয়া করতেছে আপনার, এগুলো কিন্তু ঠিক না। আপনার মানুষকে যে হিসাবে হয়রানি করতেছে, জোরপূর্বক কৌশলী আপনার টাকা নেই আপনার। 200 টাকা, এটা তো সরকারি গাড়ি, আমাদের তো এরকম বেসরকারি না। সিন্ডিকেটের মাধ্যমে হাসপাতালের মাঠে সিরিয়াল করে অ্যাম্বুলেন্স ভাড়া দেন চালকরা। তাই বাধ্য হয়েই তাদের বেঁধে দেয়া দামে ভাড়া করতে হয় অ্যাম্বুলেন্স। তবে ভাড়া নৈরাজ্য নিয়ে নানা অযৌক্তিক যুক্তি মালিক সমিতির। আমরা যে চাকা কিনতে পারতাম আগে 8000 টাকা, সেটা এখন কিনতে হচ্ছে 11000 টাকা। একটা চাকার মধ্যে আমাদের 3000 টাকা করে বেড়ে গেছে। ড্রাইভার আসতেছে না, ঝুঁকি নিয়ে আমরা নিজেরা মালিকেরা আমাদের গাড়িগুলো দিয়ে আমরা সার্ভিস দিচ্ছি। এদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালক মালিকদের নৈরাজ্য ঠেকাতে জেলা ও আন্তঃজেলার জন্য 2017 সালে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ বেঁধে দেয় ভাড়ার নীতিমালা। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এক্সট্রা সাপোর্ট লাগে, সেক্ষেত্রে প্রাইভেট কিছু অ্যাম্বুলেন্স এখানে থাকে, তাদেরকে সহযোগিতা নেয়। ওদেরকে ডাইরেক্টর একটা নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া দিয়ে একটা নীতিমালা করে দিয়েছিল। সরকারি 4টি ছাড়া মালিক সমিতির অধীনে 135টি এসি ও নন এসি অ্যাম্বুলেন্স রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের সুরক্ষার জন্যই সরকার করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সকালে আইডিবি মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। বিএনপি নেতারা এক হাস্যকর এবং দায়িত্ব জ্ঞানহীন অভিযোগ করেছেন, সরকার নাকি ষড়যন্ত্র করে
শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে। লাখ লাখ শিক্ষার্থীদের সংক্রমণের মুখে ঠেলে দেওয়ার মতো অপরিণামদর্শী প্রস্তাবের পেছনে ভিন্ন কোনো ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা দরকার। শিক্ষিত হয়ে কি হবে যদি আমি বাঁচতেই না পারি? সময় মতো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আমাদেরকে বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে, কর্মসূচি নিতে হবে। ডেঙ্গু প্রসঙ্গ, রাজধানীতে এডিস মশার ব্যাপক উপস্থিতির কারণে সামনের দিনে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর দায় সিটি কর্পোরেশন এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র। এ অবস্থায় এডিসের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেই মিলবে টাকা। এদিকে সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 204 জন। চলতি বছর এডিসের দাপট শুরুর দিকে কম থাকলেও জুলাই মাসে ধীরে ধীরে তা বাড়তে থাকে। গেল মাসে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যার অর্ধেকেরও বেশি শনাক্ত হয় চলতি মাসের প্রথম সপ্তাহে। নড়েচড়ে বসে 2 সিটি। মাঠ পর্যায়ে এডিসের লার্ভা ধ্বংসে চিরুনি অভিযান, ওষুধ ছিটানোর মতো কর্মসূচি হাতে নেওয়া হয়। সবশেষ প্রতি শনিবার সকাল 10টা 10 মিনিটে নিজ নিজ বাসা পরিষ্কারের আহ্বান জানান উত্তর সিটির মেয়র। বিশেষজ্ঞরা বলছেন, এখনো মাঠ পর্যায়ে এডিস মশার যে ঘনত্ব, তাতে যে কোনো সময় ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই ওয়ার্ড পর্যায়ে দ্রুত কমিটি করে কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করতে হবে। এখনো আমরা মাঠ পর্যায়ে যে এডিস মশার ঘনত্ব পাচ্ছি সেটি ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রা। এই মুহূর্তে প্রতিটি মহল্লা কমিটি করে তরুণ সমাজসেবকদেরকে যুক্ত করে সেই কমিটির সাথে সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মী, বিশেষ করে লার্ভিসাইড স্প্রেম্যান এবং ফগিং মেশিনের স্প্রেম্যান এবং একজন ক্লিনার যুক্ত করে দিয়ে প্রতিটি মহল্লায় চিরুনি অভিযান পরিচালনা করা উচিত। এদিকে শনিবার সকালে নিজ অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন উত্তর সিটির মেয়র। পরে গণমাধ্যম কর্মীদের বলেন, উত্তরের 65% নির্মাণাধীন বাড়ি সহ বিভিন্ন স্থানে এডিসের লার্ভা রয়েছে। আমি কিন্তু দায় এড়াতে পারবো না, এটাই বাস্তবতা। আমি নিব না কেন? অবশ্যই আমাকে নিতে হবে। আমার জন্যই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। দায় এবং দায়িত্বশীলতা দুটোকে নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে। প্রায় 60 থেকে 65% কনস্ট্রাকশনের বাসা বাড়িতে আমরা এই লার্ভাটা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি ওয়ার্ডে 10টি করে কমিটি অলরেডি করতে বলা হয়েছে। অব্যবহৃত টায়ার, ফুলের টব, ডাবের খুলি ইত্যাদিতে পানি জমে থাকে এমন জিনিসপত্র সিটি কর্পোরেশনে জমা দিলে নগদ অর্থ দেয়া হবে বলে জানান মেয়র। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরো থাকছে। চিকিৎসা শুরু করাতে দেরি হওয়ার অভিযোগ তুলে রাজধানীর বেসরকারি হাসপাতালে চিকিৎসককে মারধর, স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার কারণেই শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে ওঠেন। সংসার ও সন্তানদের আগলে রাখার পাশাপাশি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনেও নানাভাবে সহযোগিতা করেছেন তিনি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় কথা বলেন তিনি। বাঙালি জাতি বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়েছে, কোনোদিন তারা স্বাধীনতা অর্জন করতে পারেনি। বঙ্গবন্ধুর মাধ্যমে এটা সম্ভব হয়েছিল। ফজিলাতুন্নেসার মতো একজন মহিলা বঙ্গবন্ধুর সহধর্মিণী হয়েছিলেন, যেই কারণে তিনি বঙ্গবন্ধু হতে পেরেছেন। যে একজন নারী একদিকে তিনি সংসার জীবনেও কোনো রকম গাফিলতি করেন নাই, পাশাপাশি বঙ্গবন্ধু যে রাজনৈতিক লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ সেটাকে বাস্তবায়ন করার জন্য যা কিছু করার প্রয়োজন, নিজের গয়না বিক্রি করেও টাকা দেয়া থেকে শুরু করে সর্বরকম সহযোগিতা করতে তিনি কোনোদিন কার্পণ্য করেননি। চিত্রনায়িকা পরিমণিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার সব অপরাধ খুঁজে বের করা হবে বলে জানিয়েছে সিআইডি। তদন্তে রাঘব বোয়ালদের নাম আসলেও তারাও ছাড় পাবেন না বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এদিকে মাদক মামলায় পরিমণির কাস্টিউম ডিজাইনার জিমিকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। আলোচিত চিত্রনায়িকা পরিমণি ও কথিত প্রযোজক নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মাদক মামলার তদন্ত র্যাব গোয়েন্দা পুলিশ হয়ে এখন সিআইডির হাতে। কথিত মডেল মৌ ও পিয়াসার মামলার তদন্তভারও সিআইডির কাছে।
রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে সিআইডি বলছে, চিত্রনায়িকা পরিমণির সব অপরাধের সুষ্ঠু তদন্ত করবে সংস্থাটি। তদন্তে আমরা আসলে থরলি তদন্ত করব। যে কোনো বিষয়ে আমাদের নজরে আসবে, জিজ্ঞাসাবাদে আসবে এবং মিডিয়াতে আসবে, সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসা করে আমরা সেগুলো সত্যিকারের যেটি ঘটনা সেটি আমরা খুঁজে বের করব। সিআইডিতে যেহেতু তদন্ত হচ্ছে, এই তদন্ত সুষ্ঠুভাবে হবে ইনশাআল্লাহ, এবং আমরা সত্যিকারে যদি যে দোষী বা যার যে অপরাধ আছে ততটুকু আমরা খুঁজে বের করতে পারবো। আইনের ঊর্ধ্বে কেউ নয় জানিয়ে পুলিশ বলছে, পরীকে জিজ্ঞাসাবাদে কোনো ভিআইপির সম্পৃক্ততা পেলে তাকেও আইনের আওতায় আনা হবে। যদি প্রভাবশালী কেউ জড়িত থাকে, তো যেটি আমি বললাম যে আসলে আইনের ঊর্ধ্বে তো কেউ না, তা আমরা সেগুলো আপনারা আমাদের প্রতি আস্থা রাখতে পারেন যে আমরা সেগুলো যারা সাথে সংশ্লিষ্ট আছে অপরাধের সাথে, তাদেরকে আমরা তদন্তের মাধ্যমে আমরা খুঁজে বের করব এবং আমি নিশ্চিত যে যত বড় শক্তিশালী হোক না কেন তাকে আমরা আইনের আওতায় আনতে সমর্থ হব। এদিকে পরিমণির পোশাক ডিজাইনার জিমির বিরুদ্ধে বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে পরিমণির সদস্য পদ সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। শনিবার বিকেলে এফডিসিতে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান সমিতির সভাপতি মিশা সওদাগর। তবে পরিমণি জামিনে মুক্তি পেয়ে শুটিংয়ে অংশ নিতে পারবেন বলে জানানো হয়। তাদের ব্যক্তিগত কোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দায়িত্ব সংগঠন হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নেবে না। যেহেতু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাই শিল্পী সমিতির সুনাম ভাবমূর্তি রক্ষার্থে আপাতত তাদের সদস্য পদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। কাছে অবশ্যই করবে না কেন, সে কাজ করুক। চলচ্চিত্র এমনিতেই খুব বাজে অবস্থায় যাচ্ছে, কাজ করুক, ওই বিষয়ে আমরা এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নেব। ভোরের সময় আরও থাকছে। কুড়িগ্রামের তিস্তার পারে ভাঙনে বসত বাড়ি বিলীন, গৃহহীন 2 শতাধিক মানুষ। প্রকল্প না থাকার অজুহাতে স্থায়ী বাঁধ দিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। নিষেধাজ্ঞার প্রতিকূল আবহাওয়া শেষে আবারও কর্মচঞ্চল বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। সমুদ্রে ধরা পড়ছে ইলিশ সহ সব ধরনের সামুদ্রিক মাছ। প্রায় 3 মাস পর আবারও পাইকার, আড়তদার ও শ্রমিকদের ভিড়ে কর্মচঞ্চল বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র। সমুদ্র থেকে আসা ইলিশ সহ সব ধরনের সামুদ্রিক মাছ নিয়ে ছুটছেন শ্রমিকরা। হাক ডাকে আড়তদাররা বিক্রি করছেন পাইকারদের কাছে। মাছ কিনেই দ্রুত দেশের বিভিন্ন স্থানে পাঠাতে শুরু হয় প্যাকেটিং। অবতরণ কেন্দ্রটি আবারও কর্মচঞ্চল হয়ে ওঠায় খুশি মৎস্যজীবীরা। 65 দিন যাওয়ার পর জেলেরা গেছিল, আবার ওই কিছু আবহাওয়া খারাপ হইলে সবকট আবার গাড়ি উঠে এলো। এই তারপরে 2 দিন হয় কিছু মাছ আদেছে, এই কেনা বেচা ভালো লাগতেছে। মার্কেটে মাছ হইলে দেখা যায় সবারই ভালো ইনকাম হয়। পাথরঘাটা ভালো, এটা মনে করেন আমদানি শুরু হয়ে যায়। খাওয়ার মতো কোনো কায়দা নেই মানুষের। বড় মাছ 30, 35, 40 হাজার টাকা রেট, 500 গ্রাম, 700 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম। এদিকে কক্সবাজার, চট্টগ্রামের তুলনায় মাছের পরিমাণ অনেকটাই কম, তাই পাইকার ও শ্রমিকদের অনেকেই মাছের অপেক্ষায় আছেন। গভীর সমুদ্রের বোটগুলায় কিছু কিছু মাছ পাইতেছে, আর কক্সবাজারে ওই এলাকায় মাছ বেশি হচ্ছে। মাছ নাই, মাছ আপনার যত শ্রমিক বা আমাদের পাইকার যে মাছ ওরে 3 ভাগের 1 ভাগ লোক কিনতে পারেন, আর লোকজন বইয়ে থাকে সব। বর্তমানে কেজি ওজনের ইলিশের মন 60 থেকে 65 হাজার টাকায় বিক্রি হচ্ছে। সময় সংবাদ, বরগুনা। নওগাঁরহাটে চিকন জাতের ধানের দর বাড়লেও কমেছে মোটা ধানের দাম। ভারত থেকে আমদানি হচ্ছে এমন অজুহাতে ব্যবসায়ীরা মোটা ধান মন প্রতি 100 টাকা কম দরে কিনছেন। এটি ব্যবসায়ীদের কারসাজি বলে অভিযোগ কৃষকদের। টেকসই বাজার নিশ্চিতে প্রশাসনের তদারকি চান তারা। নওগাঁ থেকে এমআর রকি রিপোর্ট। ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা গোলা ভর্তি করে ধরে রাখেন ধান। গেল কয়েকদিন আগে সন্তোষজনক দাম পেলেও এখন সেখানে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ। ভারত থেকে চাল আসছে এমন অজুহাতে নওগাঁর মহাদেবপুর হাটে মোটা ধান মনপ্রতি 100 টাকা কমে কিনছেন ব্যবসায়ীরা। শোনা একটা হুজুগ উঠেছে যে সরকার চাল আমদানি করবে, এই কারণে বাজারটা একটু কম, মিলারেরা একটু সাহস পাচ্ছে না ধান কিনতে। সকাল থেকে ঘুরে ঘুরে ধানের দাম কেউ করছে না, ছোট ছোট ব্যবসায়ীরা ধান কিনছে। মোটা ধানের দর কমলেও বেড়েছে চিকন জাতের ধানের দাম। এই অবস্থায় ধানের টেকসই বাজার নিশ্চিতে প্রশাসনের নজরদারির দিকে তাকিয়ে কৃষকরা। 1240 টাকা দাম বেচলাম, 12,060 টাকা কেসে পেলাম। আমরা কৃষি মানুষ, এখন যা পাই তাই নিয়ে তুই চলে যাই আমরা।
এখন আমাকে তো অভিযোগ দেওয়ার কোনো জায়গা নেই। বাজারটা সচরাচর এরকম দাম থাকে, ভালো থাকে, তাদের সরকারি এটা তদারকি প্রয়োজন আমরা কৃষক মনে করি। ধানের ন্যায্য দাম মিলবে বলে আশা কৃষকদের। প্রান্তিক চাষিরা এসব হাটে ভোর সকালে বিক্রির জন্য নিয়ে আসেন ধান। সপ্তাহে শনি ও বুধবার মহাদেবপুর হাটে 6 থেকে 7,000 মণ ধান বেচা কিনা হয়। নওগাঁর মহাদেবপুর থেকে MR রকি, সময় সংবাদ। গতবারের তুলনায় এবার নাটোরের হাটগুলোতে পাটের দাম ভালো পাচ্ছেন কৃষকরা। প্রতিমণ পাট বিক্রি হচ্ছে 2,800 থেকে 3,000 টাকায়। ফলে উৎপাদন খরচের চেয়ে দ্বিগুণ দাম পেয়ে খুশি তারা। বিস্তারিত জানাতে সদর উপজেলার তেবাড়িয়া হাটে রয়েছেন সহকর্মী আল মামুন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মামুন। ধন্যবাদ কাজল। যে বিষয়টি বলছিলেন, চলতি বছর কিন্তু শুরু থেকেই পাটের দাম অতিরিক্ত পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে বিষয়টি বলতে পারি, গত বছর প্রতি মণ পাট 6,000 টাকা বিক্রি হওয়ার পর এবার কিন্তু কৃষকদের আগ্রহ বৃদ্ধি পায়। এর প্রেক্ষিতে কিন্তু চলতি বছর শুরু থেকে পাটের দাম অতিরিক্ত রয়েছে। সকাল থেকে যে বিষয়টি চলছে আমরা দেখছি যে পাট পূর্ণাঙ্গ কাটা না হওয়া পর্যন্ত হলেও কিন্তু পাটের অতিরিক্ত সরবরাহ আসছে এবং আজকে হাটের যে বিষয়টা দেখছি আমরা 2,800 থেকে 3,100 টাকা পর্যন্ত পাট বিক্রি হচ্ছে। তবে পাট এই বিক্রির বিষয়টি যেটুকু বলছে এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে তারা যেটি বলছে, মজুতদারদের কারণে, অতিরিক্ত মজুতদারের কারণে পাটের দাম বৃদ্ধি হচ্ছে। গত বছর কিন্তু যে পাট মজুত করা হয়েছিল সেই বিষয়টির পরে তার দাম অতিরিক্ত বৃদ্ধি হয়, সে মজুতদারের বিষয়। এবং এখানে একজন ব্যবসায়িক রয়েছে, তার সঙ্গে আমরা সরাসরি কথা বলতে চাচ্ছি। পাটের দাম এবার অতিরিক্ত কেন? অগ্রিম মানুষ মজুতদার ফিল্ডে নামছে। গত বছর যেহেতু অনেক বেনিফিট করছে, আগে ভাগে অনেক কম রেটে কিনে, এই কারণে এবছর হলো মজুতদাররা আগেই মাঠে নামার কারণে অর্থাৎ ক্রয় করতেছে পাট। এই মজুতদারি বৃদ্ধি হওয়ার কারণেই পাটের বাজার বেশি, অথচ মিল আলারা বা মিল মালিক কর্তৃপক্ষ বর্তমানে এই বাজার দিচ্ছে না, এটাতে অনেক কম রেট মিলে এই কথা করছে না গৃহস্থরাই। ধন্যবাদ। যে বিষয়টি শুনছিলেন কাজল, যে মিল মালিক কিন্তু 3,000 টাকার উপরে দাম না দিলেও গত বছর মজুত করার পরে যে দাম পাটের বৃদ্ধি হয়েছিল সে তার প্রেক্ষিতে এবার মজুতদারি শুরু হয়েছে। একটা বিষয় যেটা বলতে পারি, স্থানীয় কৃষি বিভাগ যেটি বলছে, গত বছরের দাম বৃদ্ধির কারণে এবার কিন্তু অতিরিক্ত 5,000 মেট্রিক টন 5,000 হেক্টর জমিতে অতিরিক্ত পাটের চাষ হয়েছে। কৃষি বিভাগ এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল 25,270 হেক্টর জমিতে, কিন্তু উৎপাদন হয়েছে এবার 30,230 হেক্টর জমিতে। এছাড়া যে বিষয়টি আমরা বলতে পারি যে গত বছরের চেয়ে এবার 25,000 মেট্রিক টন পাট বেশি উৎপাদন হয়েছে। গত বছর 25,460 হেক্টর জমিতে 58,855 মেট্রিক টন পাট উৎপাদন হলেও এবার কিন্তু কৃষি বিভাগ যেটি ধারণা করছে, গতকাল পর্যন্ত যেটি 75 পাট কাটা হয়েছে এবং যে বিষয়টি ধারণা করছে এবার প্রায় 74,000 মেট্রিক টন কিন্তু পাট উৎপাদন হবে। আরেকটি বিষয় যেটি আমরা বলতে পারি যে গত বছর পাট 8 মণ করে উৎপাদন হলেও চলতি বছর কিন্তু সেটি বেশি ধারণা করছে কৃষি বিভাগ, বিশেষ করে 8.5 থেকে 9 মণ পাট উৎপাদন হবে বলে ধারণা করছে কৃষি বিভাগ। কৃষি বিভাগ যেটি বলছে যে এবার কিন্তু আবহাওয়া ভালো রয়েছে, এছাড়া অতিরিক্ত পোকার আক্রমণ বা কোনো কিছু না থাকার কারণে পাটের উৎপাদন ভালো হয়েছে বলে এবার দামও ভালো রয়েছে। কৃষকরা যেটি বলছেন, এবার অতিরিক্ত শ্রমিকের খরচ এবং যে বিষয়টি রয়েছে অতিরিক্ত খরচের কারণে তারা যে দাম পেয়েছে সেই দামেও তাদের ভালো লাভ করছে। তবে যেটি বিষয় কৃষকরা যে বলছে, মজুতদারদের সিন্ডিকেট ভাঙতে পারলে সরাসরি তারা আরো বেশি লাভ হবে। তো এই ছিল আমার কাছে নাটোরের পাটের হাট থেকে সর্বশেষ। কাজল। নাটোর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আল মামুন, জানাচ্ছিলেন পাটহাটের সবশেষ অবস্থা। নদ নদীতে পানি বাড়তে থাকায় কুড়িগ্রামের তিস্তার তীরের 40 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। পানি উন্নয়ন বোর্ডের কোনো চেষ্টায় কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। এতে দিশেহারা নদীপাড়ের মানুষ, যাদের বসত বাড়ি বিলীন হয়ে গেছে, তারা এখন নতুন আশ্রয়ের খোঁজ করছেন। প্রকল্প না থাকায় স্থায়ী সমাধানে অপারগতা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম থেকে মইনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বিলাল হোসেনের তোলা ছবি নিয়ে রিপোর্ট। তিস্তা রেলওয়ে সেতু থেকে চিলমারি পর্যন্ত রাজারহাট, উলিপুর ও চিলমারি উপজেলার 40 কিলোমিটার তিস্তার তীরে চলছে ভাঙন।
তীব্রতা বেশি রাজারহাট ও উলিপুর উপজেলার প্রায় ২০ কিলোমিটার অংশ। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে ভিটেমাটি, ফসলি জমি সহ নানা স্থাপনা। আশ্রয়ের খোঁজে গৃহহীনরা। উৎকণ্ঠা আর আতঙ্কে দিনাতিপাত করছেন নদী পাড়ের মানুষ। নদী ভাঙি সগই নিয়েছেন, বাড়িঘর কিছু নেই, নদীর উপরে পড়িয়েছি, করে যাই করে না যাই, ঘর বাড়ি সগইছে। পানি বাড়লেও ভাঙে, না বাড়লেও ভাঙে, খুব কষ্ট করে পড়িয়েছি আমরা। কোনোটা যাবার জায়গা নাই, মানুষের মাঠে যাচ্ছি। আমার বাড়ি নদীর বাতাত, যাওয়ার মতন বুদ্ধি কোনো জায়গায় নেন, টাকা পয়সা নাই। ভাঙন রোধের চেষ্টা চললেও তাতে সুফল পাচ্ছে না পানি উন্নয়ন বোর্ড, এমন অভিযোগ এলাকাবাসীর। পানি উন্নয়ন বোর্ড কাজ করতেছে, তবে এতে এখানে ভাঙা রোধ করলে অন্যখানে ভাঙে। এভাবে ভাঙতে আমাদের বাড়িঘর রক্ষা হবে না, বিদ্যানন্দ ইউনিয়ন প্রায় বিলুপ্ত হয়। আপাতত কোনো প্রকল্প না থাকায় স্থায়ী প্রতিরক্ষা কাজ করা সম্ভব হচ্ছে না বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। যদি ভাঙন কোথাও দেখা দেয়, আমরা সেখানে তৎক্ষণাৎ গুরুত্ব বিবেচনা করে ব্যবস্থা নেব। আর যেহেতু এখানে কোনো প্রকল্প নাই, একটা প্রকল্প প্রকৃতিন আছে, যখন প্রকল্পটা বাস্তবায়ন হবে তখন দেখা যাবে যে এই এলাকার নদী ভাঙনটা স্থায়ীভাবে প্রতিরোধ হবে। গত ২ সপ্তাহে তিস্তার ভাঙনে গৃহহীন হয়েছে ২০০-রও বেশি পরিবার। সময় সংবাদ, কুড়িগ্রাম। অবকাঠামো নির্মাণের পরও ১০০ শয্যার জনবল নিয়ে চলছে শেরপুরের ২৫০ শয্যার হাসপাতাল। অন্যান্য পদ ছাড়াও অনুমোদিত ৩৬টি পদের মধ্যে চিকিৎসক আছেন মাত্র ১৭ জন। জনবল সংকট রয়েছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। করোনা মহামারীতে এই সংকট আরও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগ না থাকায় সংকট নিরসন করা সম্ভব হচ্ছে না বলে জানান সিভিল সার্জন। শেরপুর থেকে শাহিদুল ইসলাম হীরার পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। শেরপুরের ২০১৯ সালে ২৫০ শয্যার হাসপাতালের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হয়ে কার্যক্রম শুরু হয় ২০২০ সালের অক্টোবরে। শয্যা সংখ্যা উন্নীত করা হলেও বাড়েনি জনবল। জরুরি বিভাগের ৩টি আর মেডিকেল অফিসারের ২টি সহ চিকিৎসক পদ খালি রয়েছে ১৭টি। ৮৯টি নার্স পদে শূন্য রয়েছে ১৭টি। এছাড়া ৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন করে চিকিৎসকের পদ থাকলেও আছেন ৪ থেকে ৫ জন করে। স্লিপ দিছে, আসছি, আসি বসে আছি, ডাক্তার নাই। ছেলের সমস্যা, ৪ ঘন্টা থেকে আসছি, কোনো ডাক্তার পাইতেছি না। কোনো বাথরুমে মানে যাওয়ার মতো পরিস্থিতি নেই, পানিও নাই। এখানে বিশেষজ্ঞ ডাক্তার না থাকার কারণে আজকে শেরপুরবাসী তার কাঙ্ক্ষিত চিকিৎসা পাওয়ার কথা ছিল, সেই চিকিৎসাগুলো পাচ্ছে না। করোনা পরীক্ষা সহ অন্য রোগের পরীক্ষায় রোগীদের ভিড় সামাল দিতে পারছে না প্যাথোলজি বিভাগ। হাসপাতালটিতে ভেন্টিলেটর থাকলেও নেই আইসিইউ শয্যা। পজিটিভ ছিলাম, তখন আমি অক্সিজেনের জন্য অনেকের কাছে আমি গেছি, কিন্তু আমি সাময়িকের জন্য অক্সিজেন আমি পাই নাই। এখানে দেখা গেছে নেগেটিভ পজিটিভ দুইটা একত্র হইয়া সমস্যা আরো বড় ধরনের হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। সংকট সমাধানে স্বাস্থ্য অধিদপ্তরের বারবার চাহিদাপত্র পাঠানো হলেও এখনো কোনো উত্তর আসেনি বলে জানান সিভিল সার্জন। হুইপ মহোদয় ওনার সুপারিশ সহ করে আমি চিঠি স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো চিকিৎসক পাই নাই। ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি আছেন প্রায় ৩৫০ রোগী। তাদের ওষুধ এবং খাবার দিতেও সমস্যা হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। সময় সংবাদ, শেরপুর। প্রান্তিক মানুষের নিরাপত্তা রক্ষী গ্রাম পুলিশ সদস্যদের জন্য বরাদ্দকৃত সাইকেল সরবরাহ উঠেছে অনিয়মের অভিযোগ। হিরো বাইসাইকেলের পরিবর্তে সরবরাহ করা হয় বিভিন্ন কোম্পানির যন্ত্রাংশ দিয়ে তৈরি বাইসাইকেল। সাইকেল পরিবর্তনের নির্দেশ দেওয়া হলেও ব্যবস্থা নেওয়া হয়নি ঠিকাদারের বিরুদ্ধে। আতাল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। গত ২৯ জুলাই বাইসাইকেল নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হন গাইবান্ধার প্রান্তিক পর্যায়ের নিরাপত্তারক্ষী গ্রাম পুলিশ সদস্যরা। হিরো সাইকেল দেওয়ার কথা থাকলেও দেশীয় বিভিন্ন কোম্পানির যন্ত্রাংশ দিয়ে সাজানো এবং দরপত্রের সাথে সাইকেলের মিল নেই এমন অভিযোগে হইচই করে সাইকেল না নিয়ে ফিরে যান অনেকে। কোনো কোম্পানি বাদ দেয়নি সাইকেলের মধ্যে, সব কোম্পানি লাগিয়ে দিচ্ছে। এটা আমরা চাই যে ভালো মানের দেখ। ঠিকাদারে আর কিছু বললো না, তখন আর কি আমাদের আর কি মহাদেবের তাই আর কি বললো, আমরা তো এখন বিল খাতা সই করি নাই, তা আমরা ওটা পাল্টে দেব। জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, নমুনার সাথে সরবরাহকৃত সাইকেলের মিল না থাকায় ১৫ দিনের মধ্যে সাইকেল পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারকে। স্যাম্পল দিয়েছিল হিরো জেট, আর কিছু পার্টস নাকি সে স্বীকার করছে যে আমি কিছু পার্টস করছি, এটা বলছে। তো এখনও আমরা কিন্তু কোনো সাইকেল বুঝিয়ে নেইনি এবং তাদেরকে কোনো পেও করা হয় না। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে স্যাম্পল নেওয়া হয়েছে সেই স্যাম্পল অনুযায়ী তাদেরকে প্রত্যেকটা গ্রাম পুলিশকে বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের হাতে ঠিকই তুলে দেওয়া হয়েছে নিম্নমানের এসব বাইসাইকেল। অন্য কোম্পানির মাল অ্যাডজাস্ট করে
হিরো সাইকেল তৈরি করা হয়েছে। এখানে তো অরিজিনাল হিরো সাইকেল না। জেলা প্রশাসকের কার্যালয়ে দরপত্র আহ্বান করলে 9 জন ঠিকাদার দরপত্র জমা দেন। তার মধ্যে ঠিকাদার নজরুল হক তার ছেলে, স্ত্রী ও নিজের নামে দরপত্র জমা দেন। 7টি দরপত্র বাতিল করে নিজের ও ছেলের দরপত্র বৈধ হলে 1 কোটি 4 লাখ টাকার কার্যাদেশ পান নজরুল। মিল করতে গিয়ে যত সামান্য ত্রুটি পাইছে, যত সামান্য ক্ষতি আমার অজান্তেই এসে গেছে সামান্য একটু ত্রুটি। দরপত্র ও নমুনা অনুযায়ী 810টি বাইসাইকেল সরবরাহ করতে না পারলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নাটোরে প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের ঘর দেওয়ার পর এবার চলছে কর্মসংস্থানের আয়োজন। এজন্য পুরোদমে চলছে প্রশিক্ষণ। এছাড়া প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে তৈরি করা হচ্ছে শিশু পার্ক। প্রশিক্ষণ এবং বিনোদন পার্ক পেয়ে খুশি উপকারভোগীরা। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য, ছবি নেয় প্রতিবেদন। উপহারের ঘর পাওয়া লোকগুলোর জন্য প্রয়োজন ছিল কর্মসংস্থান। সাংসারিক কাজের বাইরে তেমন কাজ না থাকায় অলস সময় কাটাতেন অনেক গৃহিণী। শুধু সময় পারি নয়, এবার বাড়তি আয়ের পথও তৈরি হলো নাটোরের আশ্রয়ণ প্রকল্পে। সে লক্ষ্যে ব্লক বাটিক ও হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নারীদের। ট্রেনিং পাইছি, কাজ শিখেছি, কাজ শিখে আমরা এখন খুব সুন্দরভাবে যাপন জীবন কাটাচ্ছি। সরকারি সুবিধা অসুবিধা এখানে যা আসে আমরা সবার আগে পাই, এটা সরকার অনেক ভালো করছে আমাদের জন্য। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কাজটি শুরু করেছে। পরে পুরুষদেরও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। দর্জি সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এবং খ্রিস্টান শোপিজের উপরে আমরা 15 দিন ব্যাপী প্রশিক্ষণ দিতে চাই। ট্রেনিং শেষে আমরা চাইবো প্রত্যেককে উপজেলা পরিষদের অর্থায়নে একটি করে সেলাই মেশিন দেওয়ার জন্য। এদিকে মিনি শিশু পার্ক তৈরি করে বিনোদনেরও ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। বিভিন্ন ধরনের রাইড পেয়ে খুশি কেন্দ্রের শিশুরা। জায়গা পাইছি না, এখন আসে খুব খুশি হয়েছি। কোনোটা খেলার জায়গা আছিল না, এখন বাড়ির পাশে খেলার জায়গা হয়েছে। সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে আশ্রয়ণ প্রকল্পটিকে দেশের জন্য মডেল হিসেবে গড়ে তোলার কথা জানান জেলা প্রশাসক। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নির্মাণ করছি যাতে তাদের মানসিক বিকাশ ভালোভাবে ঘটতে পারে। আমরা চাচ্ছি সারা দেশে যে আশ্রয়ণের ঘর নির্মাণ হয়েছে নাটোর জেলায় একটি মডেল হবে। প্রকল্পের মাধ্যমে জেলার 7টি উপজেলায় 1939টি ভূমিহীন পরিবার পেয়েছে পাকা বাড়ি। সময় সংবাদ, নাটোর। পার্বত্য এলাকায় জনপ্রিয় একটি সবজি বাঁশের চারা বা বাঁশ কোরল। স্বাদ ও পুষ্টিগুণের কারণে শুধু পাহাড়ে নয়, দেশের অন্যান্য অঞ্চলেও জনপ্রিয় হয়ে উঠেছে এই সবজি। তবে অতিরিক্ত মাত্রায় বাঁশ কোরল সংগ্রহের ফলে পার্বত্য এলাকায় কমতে শুরু করেছে বাঁশের উৎপাদন। অথচ বাঁশের প্রজনন মৌসুম জুন থেকে আগস্ট পর্যন্ত বাঁশ কোরল সংগ্রহে বন বিভাগের নিষেধাজ্ঞা থাকলেও বাজারে অবাধে চলছে বিক্রি। জাকির হোসেনের তথ্য, ছবি নেয় রিপোর্ট। যখন বাঁশের নতুন চারা গজায় তার প্রথম নরম অংশটিকে বলা হয় বাঁশ কোরল। বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি সহ জেলা শহরের মারমা বাজার, মধ্যমপাড়া, কালাঘাটা, বালাঘাটা সহ স্থানীয় প্রতিটি বাজারে এখন বিক্রি হচ্ছে বাঁশ কোরল। খেতে সুস্বাদু এবং দামও কম হয়। দিন দিন পাহাড়ি বাঙালি সহ সব শ্রেণীর কাছে সবজি হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে এই বাঁশ কোরল। চাহিদা থাকায় দেশের বিভিন্ন অঞ্চলেও চলে যাচ্ছে পার্বত্য এলাকার এই সবজিটি। মারমা বাজার থেকে নিয়েছি 3 টাকা করে। আমাদের কক্সবাজারে এগুলো চাহিদা আছে, আমরা ওখানে নিয়ে এটা 5 টাকা করে বিক্রি করি। ডাল দিয়ে রান্না করে খাওয়া যায়, আরো অনেক রকম তরকারি হয়। জুন থেকে আগস্ট বাঁশের প্রজনন মৌসুম। এ সময় বাঁশ কাটা ও পরিবহনে রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। কিন্তু এ সময় পাহাড়ে জুম চাষ বন্ধ থাকায় খাদ্য ও আর্থিক সংকটে পড়ে পাহাড়ের বাসিন্দারা। তখন পেটের দায়ে বিভিন্ন বাঁশঝাড় থেকে বাঁশ কোরল সংগ্রহ করে বাজারে বিক্রি করেন জুম চাষিরা। এটা আমি বিক্রি করে আমি পেট পালাই, পয়সা লেখাপড়া করাই, সংসার খরচ অথবা ছেলে মেয়ে লেখাপড়া খরচ আমরা চালাই। কিন্তু অতিমাত্রায় বাঁশ কোরল সংগ্রহের ফলে পার্বত্য এলাকায় কমে যাচ্ছে বাঁশের উৎপাদন। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে এই বাঁশ আরো উৎপাদিত হবে। জুন, জুলাই, আগস্ট এই 3 মাস আমরা বাঁশ কর্তন এবং পরিবহন বন্ধ রেখেছি। বাঁশ কোরল সংরক্ষণ করা গেলে পাহাড়ে বাঁশের উৎপাদন বাড়বে এবং লাভবান হবে দেশ। সময় সংবাদ, বান্দরবান। 25 শতক জমিতে ব্ল্যাক বেবি ও গোল্ডেন ক্রাউন তরমুজ চাষ করে লাভের মুখ দেখছেন ঠাকুরগাঁয়ের কামারপুর গ্রামের শাহিন আলম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ছাত্র। করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তরমুজ চাষে আগ্রহী হয়ে ওঠেন তিনি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে
কামারপুর গ্রামে আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল, সরাসরি চলে যাচ্ছেন সেখানে। বকুল। ধন্যবাদ কাজল। আমরা কিন্তু আজকে যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি একদম ঠাকুরগাঁয়ের সীমান্তবর্তী এলাকা, হরিপুর উপজেলার কামারপুকুর গ্রাম এটিকে বলে। তো আমরা এসেছি একজন শিক্ষার্থীর যেই সফলতার গল্প নিয়ে তা কিন্তু বলার চেষ্টা করব এবং দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত একজন শিক্ষার্থী এই করোনা মহামারীর সময় যখন লকডাউন অর্থাৎ সরকারের যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধ দেওয়ার পর থেকে যখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তারপরেই কিন্তু তিনি গ্রামে ফিরে আসেন। সেই সময় তিনি যেই বিষয়টি জানিয়েছেন তিনি বলছেন যে তিনি একজন শিক্ষকের কাছে পরামর্শ নিয়ে এবং ইউটিউব বা অনলাইনের যে অনলাইনে দেখে তিনি কিন্তু এই ব্ল্যাক বেবি এবং গোল্ডেন ক্রাউন নামের দুটি জাতের তরমুজ চাষ করে এলাকায় কিন্তু তাক লাগিয়েছে। তো এই অবস্থায় আমরা চেষ্টা করব যে এই শিক্ষার্থীর সাথে কথা বলতে, তার যে সফলতা সেই সফলতা নিয়ে একটু শুনতে চাই। আসলে আমরা জানতে চাই যে আপনি একজন বলেছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি অধ্যয়নরত রয়েছেন, তো আপনি কতদিন আগে বাসায় ফিরেছেন এবং কতদিন আগে এই চাষাবাদ শুরু করেছেন এবং এই বিষয়গুলো যদি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ। আমি গত বছর 17ই মার্চ আমার বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আমার গ্রামের বাসায় চলে আসি। দীর্ঘদিন আমি বসেই ছিলাম, ভাবলাম যে বসে না থেকে কোনো লাভজনক কিছু করি, অল্প সময়ে যেন আমি কিছু করতে পারি আর কি। এরপরে আমি আমার এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আমিনুল স্যারের সাথে কথা বলি। এরপরে স্যারের পরামর্শক্রমে এবং আমার যে সহযোগী পার্টনার আছেন মানিক ভাইয়ের সহযোগিতায় আমরা দুজন মিলেই হচ্ছে যে আমাদের এই তরমুজের প্রজেক্টটা দাঁড় করাই। তো এখানে আমাদের অনেক কষ্ট হয়েছে তরমুজের প্রজেক্টটা দাঁড় করাইতে। আমরা 25% জমিতে এবার পরীক্ষামূলকভাবে আবাদ করছি। আমাদের প্রায় 35,000-এর মতো খরচ হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করছি আল্লাহ চাহে তো আমাদের 1 লাখ টাকার মতো এখান থেকে 1 লাখ থেকে 1,20,000 টাকার মতো এখান থেকে আমরা বিক্রি করতে পারবো। আর কতদিন সময় লাগবে এই হারভেস্ট করতে, এটা একটু যদি বলেন। এটা হচ্ছে তরমুজের গাছ লাগানো থেকে শুরু করে হারভেস্ট করতে সময় লাগবে 60 থেকে 70 দিনের মধ্যে আমরা হারভেস্ট করতে পারবো। অর্থাৎ আমরা আর কয়েকদিনের মধ্যে হারভেস্ট করব। আমাদের কাছে আসতেছেন অনেক পাইকার বা ক্রেতা যারা আছেন আসতেছেন। আমরা যদি ন্যায্য দাম পাই, আরও যদি কোনো ক্রেতা বা পাইকার থাকে, আমরা যদি ন্যায্য দাম পাই তাহলে হচ্ছে যে আমরা এগুলো বিক্রি করব আর কি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন কাজল, আমরা চেষ্টা করি যে একটু যে ফলনগুলো আছে সেগুলো দর্শকদেরকে দেখানোর জন্য যে কি ধরনের ফল এখানে ধরেছে এবং আমরা যেটি লক্ষ্য করছি যে থোকায় থোকায় এই 2 জাতের তরমুজ কিন্তু এখানে আশানুরূপ ফল এসেছে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে উনি এই শিক্ষার্থী যেই বিষয়টি জানিয়েছেন যে এখন কিন্তু স্থানীয় যারা ব্যবসায়ী আছে এবং দূর দূরান্তের যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু প্রতিদিনই খোঁজ খবর রাখছেন যে এই অসময়ে যে তরমুজ, সেই তরমুজ যদি বাজারজাত করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু অনেক বেশি লাভবান হবেন। পাশাপাশি এই যে শাহিন আলম যে শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তার যে একটা স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু পূরণ হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু তেমনটাই মনে করছি এবং পাশাপাশি লক্ষ্য করছি যে এখানকার যে স্থানীয়রা আছে তারাও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে এই ধরনের ফলন আবাদে। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে এই তরমুজের বাগান থেকে সবশেষ। কাজল। ঠাকুরগাঁও থেকে তরমুজ চাষের সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। ভারতে করোনা ভাইরাসের প্রতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের পর এবার ভাইরাসটির আরেকটি স্ট্রেইন শনাক্ত হয়েছে। দেশটির 2 রাজ্য মিজোরাম ও কর্ণাটকে ইটা নামের এই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। গত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে কর্ণাটকের কর্তৃপক্ষ। তবে রাজ্য সরকার বলছে করোনার ইটা ভ্যারিয়েন্ট নিয়ে এখনো চিন্তার কিছু নেই। 2 সপ্তাহ আগে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন বেঙ্গালুরুর এক বাসিন্দা। এরপর তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। জানা যায় তিনি করোনার ইটা ভ্যারিয়েন্টে আক্রান্ত। যেহেতু ভাইরাসের রূপ জানতে জিনোম সিকোয়েন্সিং করতে সময় লাগে, তাই ইটার উপস্থিতি জানতে কিছুটা সময় লেগেছে।
ভারতে এই ভ্যারিয়েন্টের প্রথম সন্ধান মিলে মিজোরামে, সেখানে অবশ্য এই সংক্রমণ ছড়ায়নি। তবে কয়েকদিনের ব্যবধানে কর্ণাটকেও একই স্ট্রেন শনাক্ত হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। 2020 সালের ডিসেম্বরে বিশ্বে প্রথম ইটা সংক্রমণের খবর মেলে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে কোনো একটি নির্দিষ্ট দেশে এই সংক্রমণের শুরু হওয়ার কথা বলা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন এই ভ্যারিয়েন্ট নিয়ে এখনও চিন্তার কিছু নেই। লোটা, কাপ্পা, ল্যামডা, আলফা, বিটা, গামা ও ডেল্টার এখন নজরে রয়েছে। ইটা সেই তালিকায় নেই। যদিও নাইজেরিয়াতে করোনার এই রূপ ইতোমধ্যে আতঙ্ক ছড়িয়েছে, তবুও এখনও একে প্রাণঘাতী রূপ বলে মানতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর আগে ভারতে শনাক্ত হয় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, যা সামাল দিতে হিমশিম অবস্থা মোদী সরকারের। দ্রুতগতিতে ছড়িয়ে পড়া এ ভ্যারিয়েন্ট ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিনই এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন অসংখ্য মানুষ। এর মধ্যেই ইটা ভ্যারিয়েন্টের খবর প্রকাশিত হলো। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। গত 6 আগস্ট থেকে ইতালির বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে গ্রিন পাস কার্ড, যা মুখে মুখে উচ্চারণ হচ্ছে এখন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শব্দটি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এদিকে করোনাকালীন কঠিন সময় দায়িত্ব পালন করা ইতালির সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে ক্ষমতাশীল জোটের প্রধান দল 5 স্টার পার্টির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অভিবাসী বান্ধব কন্তে দলীয় প্রধান নির্বাচিত হওয়ায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালির ভেনিস থেকে আরও জানাচ্ছেন মাকসুদ রহমান। গত শুক্রবার থেকে ইতালি জুড়ে শুরু হয়েছে গ্রিন পাসের বাধ্যবাধকতা। ভ্যাকসিনের 2 ডোজ সম্পূর্ণকারীদের দেওয়া হচ্ছে এই গ্রিন পাস কার্ড। এই কার্ড নিয়ে যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবেন ইতালিতে বসবাসকারী প্রত্যেক নাগরিক। এর মধ্যে দেশটির প্রায় 45 মিলিয়ন মানুষ গ্রিন পাস কার্ড ডাউনলোড করেছেন। যদিও এই গ্রিন পাসের বিরুদ্ধে বিক্ষোভ করছেন সাধারণ মানুষ, তবে সবকিছু ছাপিয়ে এখন দেশ জুড়ে মানুষের মুখে মুখে ডু ইউ হ্যাভ গ্রিন পাস শব্দটি। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এটি পরিণত হয়েছে টক অব দ্য কান্ট্রিতে। ইতালির মোট জনসংখ্যার প্রায় 62% মানুষ এখন পর্যন্ত পূর্ণ ভ্যাকসিনের আওতায় এসেছে। বর্তমানে দেশটির মোট সংক্রমণের 90% মানুষ ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত। এখন নতুন করে আবার করোনা পরিস্থিতি আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। এই দেশে সরকারের যে বিধিনিষেধ আছে আমরা সেগুলো মেনে চলছি, মুখে মাস্ক পরছি। ইতালি প্রবাসী ভাইদের অনুরোধ করব যেন আমরা সরকারের আইন মেনে চলি এবং মাস্ক পরিধান করি। এদিকে করোনাকালীন ইতালির প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বর্তমান ক্ষমতাসীন জোটের প্রধান শরিক দল 5 স্টার দলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শনিবার। অভিবাসন বান্ধব এই নেতা দলীয় প্রধান নির্বাচিত হওয়ায় খুশি প্রবাসীরা। জনপ্রিয় প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বর্তমান জোট সরকারের 5 স্টার দলের সভাপতি হিসেবে নির্বাচিত হয় আমাদের বাংলাদেশিদের পক্ষ থেকে তাকে জানাই শুভেচ্ছা। গ্রীষ্মে ইতালির সার্বিক পরিস্থিতি অনুকূল থাকায় ইউরোপের যে কোনো দেশের তুলনায় বেশি পর্যটক এসেছে ইতালিতে। গ্রিন পাস কার্যক্রম সফল হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে পর্যটন শিল্পে আরো গতি ফিরবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। করোনা সংক্রমণ রোধে 152 দেশের নাম লাল তালিকাভুক্ত করে প্রকাশ করেছে কাতার সরকার। সেসব দেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটি। লাল তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ফিলিপিন্স এই 6 দেশকে রাখা হয়েছে বিশেষ তালিকায়। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে 152 দেশকে লাল তালিকা, 33 দেশকে হলুদ তালিকা এবং 21 দেশকে সবুজ তালিকাভুক্ত করেছে কাতার সরকার। এদিকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইন ও বাংলাদেশকে বিশেষ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এইসব দেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটি। লাল, হলুদ, সবুজ তালিকায় থাকা দেশগুলো থেকে কাতার আসা যাত্রীদের কোয়ারেন্টাইনের তেমন বিধিনিষেধ না থাকলেও ভারত, বাংলাদেশ সহ দক্ষিণ আফ্রিকার দেশগুলো থেকে কাতার আসলে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এদিকে কাতার থেকে করোনা ভ্যাকসিন নেয়ার পর ছুটিতে আসা প্রবাসীরা কাতার ফিরলে বাধ্যতামূলক 2 দিন নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর বাংলাদেশ থেকে ভ্যাকসিন নেওয়াদের 10 দিন নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাতার সরকার করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে বিশ্বের অনেকগুলো দেশকে ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছেন। তার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ
প্রায় 60টি দেশকে স্পেশাল তালিকাভুক্ত করেছেন। এসব দেশের নাগরিকরা কাতার ভ্রমণ করলে অবশ্যই তাদেরকে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। কাতার সরকার অনুমোদিত টিকা গ্রহণ করে যারা কাতারে আসবেন তাদের জন্য 2 দিন হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। আর যারা কাতার সরকার অনুমোদিত টিকা গ্রহণ করেননি তাদের জন্য 10 দিন হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। কাতার সরকার করোনা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য বিশ্বের 153টি দেশ লাল তালিকাভুক্ত করেছেন। এসব দেশের মধ্যে বাংলাদেশ থাকলে ভালো হতো, কারণ এসব দেশের নাগরিক কাতার আসলে শুধুমাত্র এয়ারপোর্টে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট আসলে তাদের নিজ কর্মস্থলে ফিরে যেতে পারবেন। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে কাতারে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। সংক্রমণ রোধে ইতোমধ্যেই দেশটিতে গণহারে প্রায় 40 লাখ ডোজ করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয়েছে। সময় সংবাদ, কাতার। বিশ্বে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমছে না। প্রতিনিয়ত হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে আত্মঘাতী এ ভাইরাস। অসংখ্য মানুষ হারিয়েছেন তাদের প্রিয়জন। সম্প্রতি মহামারীতে হারানো স্বজনদের স্মরণে বিশাল আকার বেহালার আকৃতির একটি নৌকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ইতালির এক কারিগর। ভায়োলিন অব নোয়া নামে পরিচিত এ তৈরিটিকে বলা হচ্ছে ভেনিসের পুনর্জন্মের প্রতীক। কোভিড-19 মারা যাওয়া মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে ভেনিসে বিশাল আকার বেহালার আকৃতির এই নৌকাটি তৈরি করেছেন ইতালির নামকরা ভাস্কর ডি মার্চি। নৌকাটির আনুষ্ঠানিক উদ্বোধনের আগে শুক্রবার ভেনিসের একটি হ্রদে পরীক্ষামূলকভাবে এটি চালানো হয়। আগামী 18 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এটি লেগুন শহরের চারপাশে যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 12 মিটার লম্বা ও 4 মিটার চওড়া এ তরিটির নাম দেওয়া হয়েছে ভায়োলিন অব নোয়া। এটিকে ভেনিসের পুনর্জন্মের প্রতীক হিসেবে তৈরি করেছেন ডি মার্চি। করোনার তাণ্ডবে বিপর্যস্ত ইতালিতে যারা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের স্মরণেই এটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভায়োলিনের আদলে তৈরি এই নৌকার ট্রায়াল রানে ভেনিসের সবচেয়ে বিখ্যাত বাদ্যযন্ত্রকারী আন্তোনিও ভিভালডি নৌকায় উঠে ভায়োলিন বাজান। ডি মার্চি দ্য কার্পেন্টার অব ভেনিস নামেও পরিচিত। বেশ কয়েক দশক ধরেই তিনি পানিতে ভাসমান বিভিন্ন ভাস্কর্য তৈরি করে আসছেন। তার কাজগুলোর মধ্যে অন্যতম ভিন্টেজ ভক্সওয়াগনের গাড়ি, একটি কাগজের টুপি এবং একটি উঁচু হিলের জুতা আকারে বিশাল নৌকা। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির স্থান দখল করেছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্ড। মার্কিন বাণিজ্য সাময়িকী ফোর্বসের তথ্য জানিয়েছে। বিখ্যাত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভুত্তোর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আর্নল্ড। কে বিশ্বের ধনীতম ব্যক্তি হবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল বছরের শুরু থেকেই। প্রথম দিকে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল এলন মাস্ক ও জেফ বেজোসের মধ্যে। তখন শীর্ষ ধনীদের মধ্যে তৃতীয় স্থানে ছিলেন বার্নার্ড আর্নল্ড। অবশেষে সবাইকে চমকে দিয়ে 3 থেকে 1 নম্বরে উঠে এসেছেন ফরাসি এই ধনকুবের। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় নিজের নাম লিখিয়ে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের জায়গা নিলেন লুই ভুত্তোর চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আর্নল্ড। এবছরের শুরু থেকে মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে 1 নম্বর জায়গাটা বেজোসের দখলে চলে এসেছিল। এরপর আগস্টের শুরুতেই বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা হাতছাড়া হয়ে যায় অ্যামাজন প্রতিষ্ঠাতার। তার জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেন লুই ভুতো, সেফোরা সহ বিশ্বসেরা 70টি ব্র্যান্ডের তত্ত্বাবধায়ক বার্নার্ড। 72 বছর বয়সী এই ফরাসি ধনকুবেরের সম্পদের বর্তমান মূল্য প্রায় $200 বিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 17 লাখ কোটি টাকার সমান। শীর্ষ ধনীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস। 57 বছর বয়সী এই ধনকুবেরের বর্তমান সম্পদের মূল্য $194.9 বিলিয়ন বা 16.5 লাখ কোটি টাকা। ফোর্বসের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন এলন মাস্ক। গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা 50 বছর বয়সে $185.5 বিলিয়ন বা 15.5 লাখ কোটি টাকা মূল্যের সম্পদের মালিক হয়েছেন। 2021 সালের জানুয়ারিতে LVMH মার্কিন গহনা প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিফানি অ্যান্ড কোর সঙ্গে $15.8 বিলিয়ন একটি চুক্তি সম্পন্ন করে। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় বিলাসবহুল ব্র্যান্ড হিসেবে পরিচিত বার্নার্ডের LVMH। আর্নল্ডের 5 সন্তান রয়েছে, তাদের মধ্যে 4 সন্তান এই LVMH সাম্রাজ্য দেখাশোনা করছেন। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। আবারও দেশের খবর। লাইফ সাপোর্ট সুবিধা রয়েছে এমন 30টি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত।
শনিবার সকালে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে এগুলো হস্তান্তর করা হয়। উপহারের 109টি বিশেষ অ্যাম্বুলেন্সের মধ্যে দ্বিতীয় চালান দেশে এলো। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশকে 109টি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত। দেশটির প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর দ্বিতীয় চালান এলো শনিবার। 30টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয় বেনাপোল বন্দর কর্মকর্তাদের কাছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এগুলো পাঠানো হবে ঢাকায়। কাগজপত্রগুলো কমপ্লিট হলে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে এই অ্যাম্বুলেন্সগুলো চলে যাবে। করোনাকালে বাংলাদেশও 5 ট্রাক ওষুধ পাঠিয়েছে ভারতে। পারস্পরিক এমন সহায়তাকে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক হিসেবে দেখছেন দুদেশের প্রতিনিধিরা। এই দেওয়া নেওয়া দুদেশের সম্পর্ক, বিভিন্ন আদান প্রদান, এই সম্পর্ক পাশাপাশি আমরা যে ব্যবসার সঙ্গে যুক্ত, এই ব্যবসাটা আরো বেশিভাবে ত্বরান্বিত হয়। উপহার দিয়ে আরেকবার প্রমাণ করলো যে ভারত এবং বাংলাদেশের ভিতরে একটি চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং এই সম্পর্কের আলোকে বাংলাদেশ এবং ভারতের যে আমদানি রপ্তানি বাণিজ্য, এটাও অনেকাংশে বৃদ্ধি পাবে। এর আগে 21 মার্চ প্রথম চালানে একটি অ্যাম্বুলেন্স আসে বাংলাদেশে। উপহারের বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছানোর কথা রয়েছে। সময় সংবাদ, বেনাপোল। এদিকে ভারত থেকে অক্সিজেনবাহী ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেসের ষষ্ঠ চালান সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে পৌঁছেছে। এই মুহূর্তে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। বিস্তারিত জানবো তার কাছে। রিঙ্কু। কাজল, ভারতীয় অক্সিজেনবাহী ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু ষষ্ঠবারের মতো এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছালো। আমরা কথা বলেছি স্টেশন মাস্টার ইসমাইল হোসেনের সাথে। তিনি যেটি জানিয়েছে যে গতকাল ভোর রাত 4টার দিকে কিন্তু এই ইন্দো বাংলা এক্সপ্রেস ট্রেনে করে আবারও 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন কিন্তু এই বাংলাদেশে আসলো, অর্থাৎ এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছালো। আমরা দেখেছি যে এর আগে গত 25 জুলাই পরীক্ষামূলকভাবে প্রথম চালানটি কিন্তু এই সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছে, এবং সেটি সফল হওয়ার পরে পরপর কিন্তু 6টি চালান, অর্থাৎ এটি দিয়ে কিন্তু ষষ্ঠবারের মতো এই বিশেষ ট্রেনটি কিন্তু সিরাজগঞ্জে এসে পৌঁছালো। এবং আমরা দেখছি যে 10টি ট্যাঙ্কারে কিন্তু আবারও সেই ট্রেনের বড় বড় 10টি ট্যাঙ্কারে 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন রয়েছে, এবং সরকারি প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন, এবং তাদের যে রোড ট্যাঙ্কার গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে আনা শুরু করেছে। কিন্তু এখনো কিন্তু খালাস কার্যক্রম শুরু হয়নি, অর্থাৎ আনলোড করতে কিন্তু আরো কিছুক্ষণ সময় লাগবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তারা আনলোড করার যে প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু আসলে নিয়ে রেখেছে, এবং কর্মীরা এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখছি যে তারা তাদের সেই আনলোড করার কার্যক্রমগুলো কিন্তু শুরু করেছে, এবং আমরা এখন পর্যন্ত 3টি রোড ট্যাঙ্কার কিন্তু এখানে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছেছে। আর একটু জানিয়ে রাখি যে পরপরে 6টি চালানে কিন্তু মোট 1200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন কিন্তু এই বাংলাদেশে ঢুকলো, এবং এই ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর থেকে ছেড়ে এসে এই ট্রেনটি কিন্তু বেনাপোল স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করে, এবং গতকাল দুপুর 2:30টায় কিন্তু বেনাপোল স্থলবন্দরে এসে প্রবেশ করে, এবং আজকে ভোর রাত 4টায় কিন্তু এই সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায়, এবং এখান থেকে আনলোড করে কিন্তু সড়ক পথে এই অক্সিজেনগুলো দেশের বিভিন্ন হাসপাতালে করোনা মোকাবেলায় কিন্তু পাঠানো হবে বলে জানিয়েছে লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা। অর্থাৎ ট্রেনের যে ট্যাঙ্কারগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু রোড ট্যাঙ্কারে এই তরল মেডিকেল অক্সিজেনগুলো আনলোড করে কিন্তু তারা দেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু তারা পাঠাবে, করোনা মোকাবেলায় এই অক্সিজেনগুলো কিন্তু ব্যবহার করবে। আর একটু জানিয়ে রাখি যে এই স্টেশন এলাকায় এই ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি কিন্তু পৌঁছানোর পরে কিন্তু এখানে রেলওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক কর্মকর্তারা কিন্তু নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে, এবং তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে, এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা তদারকি করছে। রেলওয়ে পুলিশ, পাশাপাশি জেলা পুলিশ, সেই সাথে ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক কর্মকর্তাদের কিন্তু আমরা উপস্থিত দেখেছি। আর এই প্রথম চালানটি কিন্তু আসলে পরীক্ষামূলকভাবে আনা হয়েছিল গত 25 জুলাই, এবং সেটি সফল হওয়ার পরে কিন্তু পরপর এই 6টি চালান কিন্তু এই বাংলাদেশে ভারত থেকে আসলো এই তরল মেডিকেল অক্সিজেনবাহী ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি, এবং এটি খালাস হলে এই ট্রেনটি কিন্তু আবারও ভারতের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং পরবর্তীতে কিন্তু আরো বেশ কয়েকটি কিন্তু চালান আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছে লিন্ডে বাংলাদেশ। এবং আমি একটু জানিয়ে রাখি যে এই যে
তরল মেডিকেল অক্সিজেন সেগুলো কিন্তু খালাস করতে কিন্তু সারাদিন ব্যাপী লাগবে, কারণ আমরা দেখেছি যে একটি ট্রেনের ট্যাঙ্কার থেকে রোড ট্যাঙ্কারে আনলোড করতে কিন্তু প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে এবং 10টি ট্যাঙ্কার খালি করতে কিন্তু সারাদিন ব্যাপী লাগবে বলে জানিয়েছে এই কর্মকর্তারা। তো এখনো কিন্তু আনলোড কার্যক্রম শুরু হয়নি এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই আনলোড কার্যক্রম শুরু করবে কর্মকর্তারা, এবং সে আনলোড করার যে সকল কার্যক্রম সেগুলো কিন্তু তারা গ্রহণ করেছে এবং সব ধরনের প্রস্তুতি রয়েছে। এবং এই ষষ্ঠবারের মতো কিন্তু এই ইন্দো বাংলা অক্সিজেন ট্রেনটি আসলো এবং আরো কিন্তু বেশ কয়েকটি চালান কিন্তু আসবে, কারণ তারা যেটি বলছে যে করোনা সংকট মোকাবেলায় কিন্তু এই কার্যক্রম কিন্তু অব্যাহত থাকবে এবং আরো বেশ কয়েকটি চালান কিন্তু আসবে। এবং একক করে কিন্তু আমরা দেখেছি যে 25 তারিখে 25 জুলাইয়ের পরের থেকে কিন্তু 6টি চালান কিন্তু আসলো এবং এক একটি চালান কিন্তু রয়েছে 200 মেট্রিক টন করে এবং 6টি চালানে কিন্তু মোট 1200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন কিন্তু এখন পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে আসলো এই ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনে করে। এবং এই অক্সিজেন গুলোই কিন্তু আনলোড করে সড়ক পথে অর্থাৎ ট্রেনের ট্যাঙ্কার থেকে রোড ট্যাঙ্কারে স্থানান্তর করে কিন্তু দেশের বিভিন্ন হাসপাতালে কিন্তু এই তরল মেডিকেল অক্সিজেন গুলো পাঠানো হচ্ছে এবং সেখান থেকে কিন্তু আসলে করোনা মোকাবেলায় এই অক্সিজেন গুলো ব্যবহৃত হচ্ছে। আমি একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এই যে 1200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন সেগুলো কিন্তু আসলে সবকটি কিন্তু ব্যবহৃত হয়েছে, অর্থাৎ দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং আজকেও কিন্তু আমরা দেখছি যে কর্মীরা এখানে উপস্থিত হয়েছে এবং ট্রেনের ট্যাঙ্কারের থেকে রোড ট্যাঙ্কারে স্থানান্তর অর্থাৎ আনলোড কার্যক্রম কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং আনলোড করার পরে কিন্তু এই যে রোড ট্যাঙ্কার গুলো রয়েছে সেগুলো কিন্তু দেশের বিভিন্ন হাসপাতালে তারা নিয়ে যাবে এই সকল কর্মীরা। আর একটি কথা জানিয়ে রাখি যে এই স্টেশন মাস্টার ইসমাইল হোসেন যেটি জানিয়েছে যে এখন থেকে কিন্তু এই আনলোড কার্যক্রম শুরু হওয়ার পর থেকে কিন্তু তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং তারপরে কিন্তু দেশের বিভিন্ন হাসপাতালে যাবে এবং ট্রেনটি কিন্তু আবারও ভারতের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এই ছিল ভারতীয় অক্সিজেনবাহী ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেসের সিরাজগঞ্জে পৌঁছানোর সর্বশেষ খবর। কাজল, ভারত থেকে অক্সিজেনবাহী ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস এসে পৌঁছেছে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে। সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। চাঁদপুরে দরিদ্র, অসহায় এবং শারীরিক প্রতিবন্ধীদের পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে কচুয়া থানা চত্বরে 2 শতাধিক পরিবারের হাতে পুলিশের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা তুলে দেয় জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ। এ সময় জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কচুয়া পৌরসভার মেয়র উপস্থিত ছিলেন। গত 8 আগস্ট থেকে শুরু হওয়া জেলা পুলিশের এই খাদ্য সহায়তা কর্মসূচি অন্যান্য থানাতেও পর্যায়ক্রমে দেয়া হবে বলে জানান পুলিশ সুপার। আশপাশের জেলার তুলনায় খাগড়াছড়ির ম্যালেরিয়া পরিস্থিতি ভালো বলে দাবি জেলা স্বাস্থ্য বিভাগের। কর্মকর্তারা জানান, বান্দরবান ও রাঙ্গামাটিতে আক্রান্তের হার বাড়লেও খাগড়াছড়িতে নিয়ন্ত্রণে রয়েছে রোগ। গত 6 মাসে 3 জন রোগী ম্যালেরিয়া আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। আক্রান্তরা পানছড়ি, লক্ষ্মীছড়ি ও মাটিরাঙ্গার বাসিন্দা। এখন পর্যন্ত জেলার এ রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এদিকে সাধারণ মানুষের সচেতনতার কারণে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করেন সিভিল সার্জন। এদিকে সাকিবের দ্বিতীয় ওভারটা আমাদের অনেকটা পিছিয়ে দিয়েছে, তবে সে চ্যাম্পিয়ন বোলার, শক্তভাবে ফিরে আসবে এমনটা জানিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তার মধ্যে ব্যাটিংয়েও কিছু রান কম করায় জয় বঞ্চিত হতে হয়েছে। প্রথম ম্যাচে জয়ে হাফ ছেড়ে বেঁচেছে অস্ট্রেলিয়া। এমন উইকেটে খেলার অভিজ্ঞতাকে বড় করে দেখছেন ম্যাচের জয় নায়ক মিচেল সোয়েফসন। অস্ট্রেলিয়ার সাথে টি-20 সিরিজ জয়ে বাঁধ ভাঙা আনন্দে মেতেছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা। খুব কাঙ্ক্ষিত এই জয়ে এবার অন্তত টাইগারদের সামর্থ্যের প্রতি সমীহ দেখাবে অজিরা, এমনটাই বিশ্বাস সবার। অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিস্তারিত জানিয়েছেন SM আমিনুল রুবেল। এমনিতে করোনা মহামারীতে অস্ট্রেলিয়ার প্রধান 3টি শহর এখন লকডাউনে, বেশিরভাগ ঘরবন্দি প্রবাসীদের। তাই বাংলাদেশ অস্ট্রেলিয়ার সিরিজের প্রতি ছিল বাড়তি আগ্রহ। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের আগের রেকর্ড খুব একটা আশানুরূপ না হওয়ায় অজিরা কিছুটা অবহেলার চোখেই দেখে এসেছে টাইগারদের। এমনকি অলাভজনক হতে পারে ভেবে অস্ট্রেলিয়ার কোনো টেলিভিশনে 27 বছর পর এই প্রথম পূর্ণাঙ্গ কোনো সিরিজ দেখানো হয়নি। তাই টাইগারদের মতো অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের মনেও ছিল সিরিজ জয়ের ক্ষুধা। সিরিজ জেতার পরে আমরা এতটা এক্সাইটেড ছিলাম, আমাদের লকডাউন না থাকলে হয়তো রাত 3টায় আমরা বের হয়ে যেতাম আনন্দ মিছিলের জন্য। খুবই খুশি যে প্রথমবার বাংলাদেশের টাইগাররা অস্ট্রেলিয়ার সাথে প্রথম একটা সিরিজ জিতছে টি-20-তে। অবিশ্বাস্য খেলা হয়েছে। হ্যাঁ, তারপরে মুস্তাফিজের বোলিং সুপারব ছিল।
সাকিব আল হাসান নাম্বার ওয়ান অলরাউন্ডার আমাদের আছে, খুবই ভালো খেলছে। এই বিজয়ের মাধ্যমে সামনে যে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, তো সেটার প্রতি আমাদের এক্সপেকটেশন আরো বেড়ে গেল। মাতৃভূমির এই জয় যেন বাঁধ ভাঙা উল্লাসের সুযোগ করে দিয়েছে প্রবাসীদের। এমনিতেই করোনা মহামারীতে গত বছর অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ বাতিল হয়ে যাওয়ায় প্রবাসীরা বাংলাদেশ দলকে স্বাগত জানাতে পারেনি। আর সংক্রমণ ঠেকাতে অস্ট্রেলিয়ার নিয়মিত আন্তর্জাতিক বর্ডার প্রায় 1.5 বছর যাবৎ বন্ধ থাকায় চাইলেই বাংলাদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে না প্রবাসীরা। দীর্ঘদিন মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন থাকা প্রবাসীদের জন্য বাসভূমির বিপক্ষে এমন সিরিজ জয় স্মৃতির মণিকোঠায় থাকবে দীর্ঘদিন। জাতীয় ইস্যুতে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের এমন আনন্দঘন মুহূর্ত খুব বেশি আসে না। অস্ট্রেলিয়ার সাথে টি-20 সিরিজ জয় প্রবাসী বাংলাদেশিদের কাছে যেন ঈদের পরে আরও একটি ঈদ। এস.এম. আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে হিংসায় ফুঁসছে ভারত। টাইগারদের অজিবোধ কোনোভাবেই মানতে পারছে না তারা। তাই তো ভারতীয় গণমাধ্যম অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম 2টি টি-20 জেতার পর বলেছিল অঘটন এবং ফের অঘটন। সিরিজ জয়ের পরও তাদের গণমাধ্যমের হেডলাইন বাংলাদেশের চমক। অবশ্য তাদের এমন খবরে বাংলাদেশের গণমাধ্যমও দিয়েছে পাল্টা জবাব। দাম্ভিকতায় উঠতে থাকা অস্ট্রেলিয়াকে 7 আসমান থেকে মাটিতে নামিয়ে কোমর দিয়েছে ভেঙে। বাংলার বাঘের থাবায় ক্যাঙ্গারুরা করছে ছটফট। বাংলাদেশের বিপক্ষে খেলতে না চাওয়ার অহংবোধে হয়েছে পতন। মাথা পেতে নিয়েছে মাইটি অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়াও যখন বাংলাদেশের পারফরমেন্সে করছে প্রশংসা, তখন টাইগারদের একের পর এক সাফল্যে কেন জ্বলন হচ্ছে ভারতের। তাদের যেন সহ্যই হচ্ছে না টাইগারদের সব অর্জন। এ যেমন অস্ট্রেলিয়াকে প্রথম টি-20তে হারানোর পর দেশটির গণমাধ্যম বলল বাংলাদেশের অঘটন। দ্বিতীয় জয়ের পর আবারও বলল বাংলাদেশের নাকি ফের অঘটন। এখানেই থামেনি তাদের জ্বলন। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচ হাতে রেখে স্বপ্নের সিরিজ জয়ের পর কলকাতার আনন্দবাজার পত্রিকার হেডলাইন, চমক দেখিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। চমক? কিসের চমক? বাংলাদেশের পারফরমেন্সের? না, অনেকটাই খোঁচা মেরে বলেছে আর লিখেছে। হয়তো তাদের লেখা খবর পড়ছে না কেউই, তাই এমন খবর ছেপেছে দেশটির গণমাধ্যম। এমন পাল্টা পোস্টে টাইগার সমর্থকদের জবাব। 3 ম্যাচে ডমিনেট করে জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু কলকাতার পত্রিকাটির ম্যাচ রিপোর্টের কোথাও নেই বাংলাদেশের পারফরমেন্সের বিস্তর প্রশংসা। কি হিংসে হয়? হবেই তো। টিম ইন্ডিয়াও তো কখনো অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলারই সাহস পায়নি। বাংলাদেশ যখন খেলছে, আসছে অভাবনীয় সাফল্য, তখন দাদাদের মানতেই কষ্ট হচ্ছে আর তীব্র হিংসা হচ্ছে। ঈর্ষা, ঈর্ষা, দাদাদেরই ঈর্ষা। দাঁত ভাঙা জবাব দিচ্ছে আমাদের গণমাধ্যমও। সিরিজ জয়ের পরও যখন ভারতের মানতে এত কষ্ট হচ্ছে, তাহলে অস্ট্রেলিয়া হোয়াইট ওয়াশ হলে ভারতের গণমাধ্যম হবে কি তবে বাংলা ওয়াশ? হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। ফুটবল তারকা লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার খবরে সমগ্র প্যারিস জুড়ে সমর্থকদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ক্লাবটির সমর্থকরা মনে করেন মেসির আগমনে পিএসজি আরও ভালো করবে, সেই সঙ্গে বিশ্বব্যাপী বাড়বে ক্লাবটির জনপ্রিয়তা। ফ্রান্সের প্যারিস থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি এখন থেকে ফরাসি ক্লাব পিএসজিতে খেলবেন। কাতারের যুবরাজ খলিফা বিন আল তানি এক টুইট বার্তায় এই ঘোষণা দেওয়ার পর এখন পিএসজির সমর্থকদের মধ্যে বিরাজ করছে আনন্দ আর উৎসব। এই সুপারস্টারের ব্যয়ভার বহন করতে না পারার কারণে বার্সেলোনা ক্লাব আনুষ্ঠানিকভাবে তাকে যখন ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়, তারপর থেকে অনেকগুলো ক্লাবেরই নাম জোরে উচ্চারিত হচ্ছিল। পিএসজি, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের নাম আসলেও শেষ পর্যন্ত তিনি পিএসজিতেই ভিড়ছেন বলে জানা গেছে। সুপারস্টার মেসি এখন থেকে পিএসজিতে খেলবেন এমন খবরে দেশটিতে বসবাসরত বাংলাদেশি পিএসজির সমর্থকরা এখন অনেক আনন্দিত। আমরা ইতিমধ্যে যখন খবর পেয়েছি লিওনেল মেসি এই ক্লাবের পক্ষে খেলবেন, তখন আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশাবাদী লিওনেল মেসি এই টিমে খেলার পর আরও গতি পাবে, পৃথিবীতে এই ক্লাবটি আরও জনপ্রিয়তা লাভ করবে, আর এই জনপ্রিয়তা আমাদের প্যারিস সহ সব জায়গায় ছড়িয়ে পড়বে। আমরা যারা পিএসজি সমর্থক রয়েছি, আমাদের মধ্যে আসলে বিপুল সংখ্যক উৎসাহ এবং উদ্দীপনা এবং আনন্দ বিরাজ করছে। আমরা গর্বিত, কারণ লিওনেল মেসির মতো একজন আন্তর্জাতিক মানের তারকা আমাদের ফ্রান্সের একটি
ফুটবল ক্লাবে খেলবে, সেটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার এবং এটা আসলে অনেক বড় একটি পাওয়া আমাদের জন্য। আগামী 10ই আগস্ট ঐতিহাসিক আইফেল টাওয়ারে এলইডি লাইটের মাধ্যমে এই তারকা ফুটবলার লিওনেল মেসিকে ফ্রান্সে স্বাগত জানানো হবে। আর তারই অপেক্ষায় রয়েছেন এখন এখানকার পিএসজির সমর্থকরা। মোহাম্মদ লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস। নওগাঁয় হয়ে গেল ব্যতিক্রমধর্মী এক ফুটবল ম্যাচ। গ্রামীণ জনপদে এই খেলা দেখতে বিপুল মানুষের ঢল নামে। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্টে বিস্তারিত। অনেক দিন পর ফুটবলের আয়োজন হচ্ছে জেনে মাঠের চারপাশে ফুটবল প্রেমী মানুষের ভিড় বাড়তে থাকে দুপুর থেকেই। ফুটবলারদের প্রেরণা দিতে ছিল ঢাকঢোলের আয়োজন। নওগাঁ সদর উপজেলার শিকারপুর মাঠে শুক্রবার বিকেলে খেলোয়াড়দের পায়ে বল গড়ানোর সাথে বাড়তে থাকে দর্শকদের উচ্ছ্বাস আর উত্তেজনা। আর খেলাতে ছিল বেশ চমক। ছেলের বাবা বনাম মেয়ের বাবার পায়ে ফুটবলের লড়াই। শ্রাবণের রোদ ঝলমল বিকেলে গ্রামীণ জনপদে দীর্ঘদিন পর ফুটবল খেলার এমন আয়োজন দেখে মুগ্ধ দর্শনার্থীরা। এত সুন্দর খেলা আমি কখনো আমার এলাকায় দেখি নাই, তো খুব সুন্দর একটা পরিবেশ হচ্ছিল। ছেলে পক্ষে মেয়ে পক্ষে উৎসব আনন্দ, বহু মানুষ, হাজার হাজার মানুষ মাঠের চারদিক দিয়ে ঘিরা ধরছে। মানুষের আবেগকে উৎফুল্ল করার জন্য আমাদের এই শিকারপুর ইউনিয়নে বিলবাহনীপুর গ্রামে এই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। খেলোয়াড়দের পায়ের নান্দনিক কসরত দেখতে মাঠের চারপাশে ছিল নানা বয়সী উপচে পড়া দর্শক। অনেকদিন পর সবুজ মাঠে খেলতে পেরে খুশি খেলোয়াড়রা। করোনা আর লকডাউনে ঝিমিয়ে পড়া গ্রামের মানুষকে চিন্তা ও মননকে ক্ষণিক আনন্দ দিতে এই আয়োজন বলছে আয়োজকরা। এই করোনাকালীনের সময়ে মানুষের একটু বিনোদন, গ্রাম বাংলার যে পূর্ব যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা বহন করে আজকের আমাদের এই খেলার আয়োজন করা হয়েছে। এই এলাকার মানুষ অনেক দিন থেকে বলছিল যে আমরা একটা বাবার মানে ছেলের বাবা বনাম মেয়ের বাবার একটা ফুটবল খেলা দিব। প্রীতিয়ে ফুটবল ম্যাচে 3-1 গোলে মেয়ের বাবারা বিজয়ী হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ফুটবল মাথায় নিয়ে গিনেস বুকে নাম লেখানো মাগুরার আব্দুল হালিমের কোনো আয়ের উৎস না থাকায় অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তার পরিবারকে। সচ্ছলতা আনতে সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন হালিম। প্রতিভার সঠিক মূল্যায়নের দাবি এলাকাবাসীরও। এদিকে হালিমের পাশে থাকার আশ্বাস দিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা। মাগুরা থেকে বিশ্বজিৎ বাবির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সারাদিন হাতে বল, পায়ে বল, মাথায় বল, ফুটবল যেন তার নিত্য সঙ্গী। ফুটবল মাথায় নিয়ে করতে পারেন না যেন এমন কিছুই নেই। ফুটবল নিয়ে গাছে ওঠা, সাইকেল চালানো, সাঁতার কাটা সবকিছুই করেন তিনি সাবলীলভাবে। ফুটবলকে ঘিরে নানা কসরত দেখিয়ে মানুষকে মুগ্ধ করেই চলে তার দিন। বলছি মাগুরার আব্দুল হালিমের কথা, যিনি প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে ফুটবল নিয়ে 3টি রেকর্ড করে গিনেস বুকে নাম উঠিয়ে উজ্জ্বল করেছেন বাংলাদেশের নাম। তবে ফুটবল নিয়ে জাদুকরি নৈপুণ্য দেখালেও কোনো আয়ের উৎস না থাকায় প্রতিনিয়ত দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তার পরিবারকে। বাচ্চা দুটো আয়ে পাস করেছে, তার বাচ্চা দুটো এখন মার জন্য হলো রাজমিস্ত্রি জোগালিতেছে। সরকার যদি ওর দিকে একটু খেয়াল করতো তাহলেই হয়তো ছেলেরা মাকে বাঁচাতে পারত। হালিমের জন্য সরকারের কাছে তার প্রতিভার সঠিক মূল্যায়ন চেয়েছেন এলাকাবাসীরাও। সরকার একটু দৃষ্টি তার দিকে তাকাতো। সে ফুটবল নিয়ে যে কারিকুলামটা দেখায়, এটা যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিংবা স্থানীয় প্রশাসনের উদ্যোগে তার জন্য যদি কোনো একটা সুব্যবস্থা। এদিকে পরিবারের সচ্ছলতা আনতে সরকারের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন হালিম। এই ধরনের প্রতিভাবানদেরকে যদি পৃষ্ঠপোষকতা দেওয়া হয় বা এমনকি তাদেরকে সম্মানিত করা হয়, তা আগামী প্রজন্ম হয়তো এই ধরনের রেকর্ড করার জন্য অনেক উৎসাহিত হবে। হালিমের প্রতিভার যথাযথ মূল্যায়ন করে জীবন মান উন্নয়নে পাশে থাকার চেষ্টা করার আশ্বাস দিয়েছেন জেলা ক্রীড়া অফিসের এই কর্মকর্তা। জেলা ক্রীড়া অফিস থেকে যা যা সহযোগিতা করার দরকার হয় এবং এই মাগুরা জেলা থেকে আমরা সকলে মিলে ওনাকে সার্বিক সহযোগিতা করার জন্য চেষ্টা করব। গিনেস বুকে নাম লেখানো হালিম ফুটবল নিয়ে আগামীতে দেশের জন্য গৌরব বয়ে আনতে চান। সময় সংবাদ, মাগুরা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সারা দেশে গণটিকাদানের প্রথম দিন রেকর্ড 27 লাখেরও বেশি মানুষকে দেয়া হলো প্রথম ডোজ। বড় অংশই প্রান্তিক জনগোষ্ঠী। করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 261 প্রাণহানি।
চট্টগ্রাম মেডিকেলে অ্যাম্বুলেন্স ব্যবসায়ীদের কাছে জিম্মি করোনা রোগীর স্বজনরা সিরিয়াল সিস্টেম চালু করে বেশি ভাড়া আদায়ের অভিযোগ, নীতিমালা মানছে না সিন্ডিকেট। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।